প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সিনিয়র শিক্ষক, বিজ্ঞর রাধানাথ উচ্চ বিদ্যালয়। আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়ার বিষয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে রাসায়নিক বিক্রিয়া কি। আমরা সপ্তম শ্রেণীর বইয়ে অথবা আমরা আগে পড়েছি যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক পদার্থ মিলে এক বা একাধিক নতুন পদার্থ সৃষ্টি করা যে প্রক্রিয়া বা বিক্রিয়ার মাধ্যমে হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ যেই বিক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক পদার্থ সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়ার পরবর্তী অংশে যে বিষয়টা আমাদের আলোচনা আছে সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমরা বলি, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে পানি H2, এটা একটা মৌলিক পদার্থ হাইড্রোজেন, আর পাশে আছে অক্সিজেন, বিক্রিয়া করে উৎপন্ন করছে পানি। ঠিক আছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, কারণ পানির ভৌত এবং রাসায়নিক ধর্ম হাইড্রোজেন এবং অক্সিজেনের ভৌত এবং রাসায়নিক ধর্ম হতে সম্পূর্ণ আলাদা বিষয়। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, রাসায়নিক সমীকরণ কি সেটা আমরা এখন দেখব। আমরা আগে বলছি যে এক বা একাধিক পদার্থ যে বিক্রিয়া অথবা প্রক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আর একটা রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংশ্লিষ্ট মৌলসমূহের সংকেত এবং অন্যান্য সংকেতের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয়, বা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খেয়াল করবে রাসায়নিক সমীকরণ কোনটা। একটা রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংশ্লিষ্ট মৌল বা যৌগ সমূহের সংকেত এবং তাইলে একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংশ্লিষ্ট মৌল বা যৌগ সমূহের সংকেত এবং অন্যান্য সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন আমরা যদি বলি যে অক্সিজেন এবং হাইড্রোজেন অথবা জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হয় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমাদের এই ধাতব পদার্থটি হচ্ছে জিঙ্ক, এখানে যৌগটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড, এটা হচ্ছে জিঙ্ক সালফেট, আর এখানে প্লাস হবে হাইড্রোজেন। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা রাসায়নিক বিক্রিয়া যা ঘটলো তা একটা বলা হয়েছে যে একটি রাসায়নিক বিক্রিয়া যা ঘটে তার সংশ্লিষ্ট মৌলসমূহের সংকেত বা যৌগের সমূহের সংকেত এবং অন্যান্য সংকেত। অন্যান্য সংকেত বলতে যেমন এখানে যুগ চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখানে পেরু চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখানে আবার যুগ চিহ্ন ব্যবহার করা হয়েছে, এগুলাকে বলেছে। ঠিক আছে, তাহলে এটা একটা রাসায়নিক সমীকরণ। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা যেই সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি তাকেই বলা হয় কি রাসায়নিক সমীকরণ। এখন প্রত্যেকটা রাসায়নিক সমীকরণ লিখতে গেলে আমাদের কিছু
নিয়ম বা বিধি মেনে চলতে হয়। আমরা দেখবো এখন একটা রাসায়নিক বিক্রিয়ায় কি কি নিয়ম বা বিধি মেনে হয়। রাসায়নিক সমীকরণ লেখার সময় আমাদের কি কি নিয়মের প্রতি খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, যেমন আমরা যদি বলি যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে পানি উৎপন্ন হয়, ঠিক আছে। এই রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণ লিখতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সমীকরণের বিক্রিয়ক এবং উৎপাদ। যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। যেমন এই বিক্রিয়া হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ। উৎপাদ তাহলে রাসায়নিক বিক্রিয়ায় দুই ধরনের পদার্থ আছে অংশগ্রহণ করে রাসায়নিক সমীকরণ লেখার সময়, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে কি উৎপাদ। তাহলে বিক্রিয়কটাকে লিখতে হবে এই যে তীর চিহ্ন অথবা এরু চিহ্ন আমরা ব্যবহার করলাম। রাসায়নিক সমীকরণ লেখার সময় বিক্রিয়ক পদার্থ সমূহকে সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে এই তীর বা এরু চিহ্নের বাম পাশে লিখতে হবে। কোন দিকে লিখতে হবে? বাম পাশে। বিক্রিয়ক পদার্থ সমূহকে লিখতে হবে বাম পাশে। যদি বিক্রিয়ক একাধিক হয়, যেমন আমার এখানে বিক্রিয়ক দুইটা আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিললে পানি উৎপন্ন করে। আবার কোন কোন ক্ষেত্রে একটি বিক্রিয়ক হতে পারে, যেমন ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই সেক্ষেত্রে এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এখানে একটি পদার্থ বিক্রিয়ক একটি, কিন্তু এখানে বিক্রিয়ক দুইটি। এই জন্য বলা হয়েছে যদি বিক্রিয়ক একাধিক পদার্থ হয় তবে তাদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে একটা এরু চিহ্ন ব্যবহার করতে হবে। রাসায়নিক সমীকরণে এই এরু চিহ্নের বাম পাশে বিক্রিয়ক পদার্থ আর ডান পাশে লিখতে হবে উৎপাদ পদার্থ। উৎপাদও যদি একাধিক পদার্থ হয় তাহলে তাদের মাঝখানেও কি একটি যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন 2 নাম্বার সমীকরণ আমি ব্যবহার করছি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের মাঝখানে একটি যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন রাসায়নিক সমীকরণ লেখার পরে উভয় পক্ষে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা সমান করার একটা বিধান আছে। যদি আমরা পরমাণুর সংখ্যা সমান করি অথবা অণুর সংখ্যা সমান করি, সেক্ষেত্রে অণুর সংখ্যা সমান করলে পরমাণুর সংখ্যা হয়তো সমান করা সম্ভব না। অণুর সংখ্যা যদি আমরা সমান করি সেই ক্ষেত্রে আমরা এই সমান চিহ্নের পরিবর্তে চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করলে বাম পাশে অক্সিজেন দুইটা আছে, দুই পরমাণু, ডান পাশে আছে একটি। তাহলে আমাদের সমতা বিধান করতে হলে এখানে অক্সিজেন দুইটা, ডান পাশে অক্সিজেন দুইটা করতে হলে এখানে একটা 2 দিতে হবে, ঠিক আছে। আর এখানে 2 দিলে তাহলে অক্সিজেন 4টা হলো। অক্সিজেন 4টা বাম পাশে করতে হলে এখানে 2 দিতে হবে। এটা বিক্রিয়াটা সমীকরণটা সমতা বিধান হলো। রাসায়নিক বিক্রিয়া বা সমীকরণের এই যে সমতা বিধান করা, সমতা বিধান করার জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই বা সূত্র নেই। তবে কিছু কিছু নিয়ম মেনে চললে অতি সহজে এটা করা যায়। যেমন পরমাণুর সংখ্যা সমান করার জন্য যে কোনো সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ অথবা ভাগ করে বা পরমাণুর সংখ্যা সমান করতে হয়। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়া মূলত বিভিন্ন রকমের আছে। প্রথমত আমরা যে বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া যে বিক্রিয়া দুই বা ততোধিক পদার্থের প্রত্যক্ষ সংযোগের ফলে ঘটে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন, অক্সিজেন সালফার প্লাস অক্সিজেন যদি ধরি, আমরা সালফার প্লাস অক্সিজেন, সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করলে এই সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এই বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া। আবার আরো কিছু বিক্রিয়া আছে, যেমন প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন
প্রতিস্থাপন বিক্রিয়া। সেটা কেমন? যে বিক্রিয়ার কোনো মৌল, কোন যৌগ হইতে এক বা একাধিক পরমাণু বা মূলককে প্রতিস্থাপিত করে তার জায়গায় নিজে স্থানান্তরিত হয় তাকে বলা প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু জিঙ্ক সালফেট, উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এই জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়ায় দেখা যায় এই যে সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণু দুইটাকে জিঙ্ক প্রতিস্থাপিত করে তার জায়গায় নিজে স্থানান্তরিত হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ এখানে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে তার জায়গায় জিঙ্ক নিজে স্থানান্তরিত বা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আরো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া আমরা দেখব, যেমন আমরা যদি বলি দহন বিক্রিয়া। দহন শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে বায়ুতে পোড়ানো অথবা কোনো কিছুকে পোড়ানো, কোনো কিছুকে বায়ুতে পোড়ানো। যেমন আমরা যদি সালফার এবং অক্সিজেনের বিক্রিয়া দেখি, সালফার প্লাস অক্সিজেন, এই বিক্রিয়া সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। তার অর্থ হচ্ছে এই সালফারকে বায়ুর অক্সিজেন দ্বারা দহন করা, অর্থাৎ বায়ুর অক্সিজেনে পোড়ানো। আমরা লম্বা হাতল বিশিষ্ট একটা চামচের মধ্যে কিছু সালফার গুঁড়া নিয়ে তাকে যদি তাপ দিতে থাকি, দেখা যাবে যে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধূসর বর্ণের সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। এটি একটি দহন বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া দেখলাম, প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, দহন বিক্রিয়া দেখলাম। আরো কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন আমরা যদি বলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে বিক্রিয়া করলে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি একটি অ্যাসিড, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটি ক্ষার। ঠিক আছে, এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এখানে লবণ ও পানি উৎপন্ন হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়া মানব জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়া আমাদের ব্যবহারিক জীবনে খুব কাজে লাগে। যেমন আমরা অনেকেই বলে থাকি যে আমাদের পেটে গ্যাস্ট্রিকের ব্যথা হয়, তাহলে ডাক্তাররা আমাদেরকে সাধারণত বলে থাকে যে পেটে গ্যাস্ট্রিক হয়েছে অথবা পেটে গ্যাস উৎপন্ন হচ্ছে, যে কারণে গ্যাসের চাপ বাড়লে পরে পেটে ব্যথা হয়। এই যে গ্যাস্ট্রিক উৎপন্ন হয়, এটা মূলত আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে খাদ্য হজমে কাজ করে, কিন্তু কোনো কারণে যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজনের তুলনায় বেশি উৎপন্ন হয়, তাহলে সেটা আমাদের অ্যাসিডিটি অথবা পেটের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তাররা আমরা অ্যান্টাসিড অথবা এই জাতীয় যে কোনো মেডিসিন কিনে খেতে বলে। অর্থাৎ অ্যান্টাসিডটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, আর আমার ব্যথা উৎপন্ন হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তোমার লবণ এবং পানি উৎপন্ন করে, ফলে আমাদের ব্যথা কি ভালো হয়ে যায়। ঠিক আছে, এ ধরনের আরো অনেক আমাদের ব্যবহারিক জীবনে প্রশমন বিক্রিয়ার আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। আমরা হয়তো উপরের ক্লাসে বা পরবর্তী ক্লাসে এগুলি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হয়তো আর নয়, তো আমি যা পড়াইলাম এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্স থাকবে, সেই কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করবে। পরবর্তীতে হয়তো আমরা এগুলি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব।